প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে যে খবরে থাকব ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সম্পর্কিত, কারণ তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন এবং যেই দলকে 21-এর বিধানসভা নির্বাচনে নামাবেন। কিন্তু ডিসেম্বর মাস শেষ হতে চলল, এখনও কেন শোনা যাচ্ছে না তার দলের নাম? তাহলে তিনি কি ম্যানেজড হয়ে গেছেন? তিনি কি রাজনৈতিক লড়াই থেকে দূরে সরে যাচ্ছেন? রাজনৈতিক মহলের কিন্তু একটা বিরাট কৌতূহল রয়েছে এই সম্পর্কে, কারণ তারা মনে করছেন যে আব্বাস সিদ্দিকীর দলের উপর অনেকটা নির্ভর করছে রাজ্যের সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে। তাই তারাও খোঁজ নিচ্ছেন যে আব্বাস সিদ্দিকী কি করবেন শেষ পর্যন্ত। আমরা কিন্তু আজকে কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই তার সঙ্গে, আমরা শোনাবো তিনি কি বলছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। আব্বাস সাহেব, আপনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে আপনার রাজনৈতিক দলের ঘোষণা করবেন, এখন কি অবস্থায় রয়েছে? হাতে তো মাত্র 2-3 দিন বাকি রয়েছে ডিসেম্বরের। অ্যাকচুয়ালি আমি তো একটা দল ঘোষণা করার কথা ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি মানুষের ভালোবাসা, মানুষের দোয়ায়, মহান রব্বুল আলমিনের দয়াতে আজকে সংসদীয় অনেক কটা দল তারা আমার সাথে একসাথে হতে চাইছি। সেই জায়গায় একটা ফ্রন্ট তৈরি করছি আমরা। সেখানে আরো দুটো দলের সঙ্গে আমাদের কথা হয়েছে, যাদের অলরেডি এমপি এমএলএও আছে এবং ন্যাশনাল লেভেলে মানে বিভিন্ন রাজ্যে তারা কাজ করছে। সেই দলের মানুষ তেনারাও আমাদের সঙ্গে কথা দিয়েছে, তেনাদের জন্য একটু অপেক্ষা করছি। বাকিটা আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রেস ক্লাব থেকে আমরা করব। প্রেস ক্লাব বুকিং এর জন্য কালকে সোমবার দিন অর্থাৎ 28শে ডিসেম্বর আমরা লোক পাঠাচ্ছি। দেখা যাক কবে প্রেস ক্লাবটা বুকিং হয়। এবং সাথে সাথে ওই যে দুটো দল আরো যে আমরা ফন্ডে আসতে চাইছি, ওনাদের জন্য একটু ইন্তজার করছি। আশা রাখা যাচ্ছে একেবারে খুবই দ্রুত আমরা ঘোষণা করব। মানে কি জানুয়ারির প্রথম সপ্তাহে? ওনারা ওইভাবেই ডেটটা দিয়েছে আমাদের ঘরে। আমি একটা জিনিস জানতে চাইছি, ডেটটা আমরা প্রেস ক্লাবে পেলেই সেটাকে আমরা জানিয়ে দেব। যেদিন ডেটটা আমরা প্রেস ক্লাবের পাবো সেই দিনটাতে আমরা জানিয়ে দেবো, সেই দিনই আমরা ঘোষণা দেবো। আব্বাস স্যার, আপনি তো অন্য দলের সঙ্গে জোট করবেন, কিন্তু তার আগে তো নিজের দল একটা ঘোষণা করতে হবে। দলের নাম ঠিক হয়েছে? আমাদের টোটাল দলের নাম, কাগজপত্র, প্যাম্বেল সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। আমরা সেটা আমি আব্বাস সিদ্দিকী শুধু একটা দল আর ঘোষণা করব তো বটেই, সাথে সাথে একটা ফন্ডের ঘোষণা একসাথে দিতে চাইছি। দলের নামটা কি বলা যাবে? ওই একসাথে ওই দিনই প্রেস ক্লাবে কালকে আমরা লোক পাঠাচ্ছি। আপনি একটা জায়গায় বলেছেন যে আপনি নাকি ভোটে দাঁড়াবেন না, পরিচালনা করবেন, এটাই কি ঠিক? হ্যাঁ, সেটাই আমার চিন্তা ভাবনা এখন পর্যন্ত আছে। মানে আপনি ভোটে দাঁড়াবেন না কেন? দেখুন, সেটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার। আমি সেভাবে কোনো চিন্তা ভাবনা, এটাই আমি পছন্দ করেছি যে আমি মানুষকে সৎ রাজনীতির প্রশিক্ষণ, সৎ রাজনীতির রাস্তা দেখিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। আর একটা বিষয়, যে আপনি যে জোটের কথা বলছেন তার মধ্যে কি মিম রয়েছে? সেটাকে আমরা একটু খোলাসা যেদিন করবো সেই দিনই আমরা বলতে পারবো। আপনি কি ডিরেক্টলি মিমের সঙ্গে যুক্ত হবেন, এরকম কোনো ব্যাপার আছে, না আলাদা দল করবেন? না, আমাদের আলাদা দলের ব্যাপার আছে। আপনি আর একটা জায়গায় বলেছেন, আমি শুনছিলাম যে আপনাকে বিভিন্নভাবে অফার করা হচ্ছে যাতে করে আপনি রাজনীতিটা না করেন, সত্যি কি এটা? হ্যাঁ, সেটা অনেক দিদি আমাকে অনেকভাবেই চেষ্টা করেছে যাতে করে আমি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে সরে যাই। আপনাকে কি কয়েক কোটি টাকা একটা অ্যামাউন্ট দেওয়ার কথা কেউ বলেছে রাজ্য শাসক দলের তরফ থেকে? দেখুন, বিশেষ সূত্রের মারফত সেটাকে সিক্রেট রাখা ভালো। আমাকে কোনো বিশেষ ব্যক্তিত্ব যে আপনার কিছু প্রয়োজন হয়ে বলুন, সেটা আমরা দেখবো। টাকারউলকে সেভাবে আমি বলতে পারছি না। তা প্রয়োজন হয় বলুন, আপনি এসব ব্যাপারটা থেকে একটু চেপে গেলে ভালো হয়। এরকম ভাবে একটা ইশারা, এটা কথা বলেছে। কেউ কেউ এটাই বলছেন যে আব্বাস সিদ্দিকী এখনো দল ঘোষণা করছেন না, তাহলে কি ম্যানেজ হয়ে গেলেন? তাকে ম্যানেজ করার হয়তো চেষ্টা চলবে। না, ম্যানেজ হওয়ার কোনো ব্যাপার নেই। 2021-এ ইনশাআল্লাহ প্রার্থী আমি দিচ্ছি আমার রাজনীতির দল এবং ফন্ডের পক্ষ থেকে।
এটা একদম শিওর। কতগুলো আসন টার্গেট রাখছেন? ওটা তো আমরা নির্দিষ্ট ভাবে বলতে পারছি না, কেন একটা দিন যাচ্ছে একটা করে পরিবেশ চেঞ্জ হচ্ছে। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আগিয়ে আসছে বিভিন্ন নতুন নতুন এলাকা থেকে, মানুষ না টিএমসি না বিজেপি না অন্য কোনো বিষয় ভাবছে, মানুষ নতুন একটা সমাজ গড়তে চাইছে, নতুন একটা জিনিস ভাবছে। সেই জায়গায় মানুষ যেভাবে আসছে একটা নির্দিষ্ট কোনো জায়গা আমরা এখন আর বেঁধে দিতে পারছি না। একটা বিষয় যে যদি তৃণমূল কংগ্রেস বলে যে আমাদের সঙ্গে জোটে চলে আসুন, যাবেন? দেখুন, ব্যাপারটা অনেকটা দূর হয়ে গেছে, তো অনেকটা মানে নেবুটা অনেকটা তেতো হয়ে গেছে, টিপে চটকে চটকে অনেকটা তেতো হয়ে গেছে। সেই জায়গায় আমাদের যারা কর্মী আছে, আমি তো একা নয়, আমাকে ভালোবাসে ঠিক আছে, তারপর আমাদের কর্মী আছে, আমাদের টেবিল আছে, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষ বসতে হবে। যদি সেখান থেকে কোনো প্রস্তাব আসে সেই প্রস্তাব ওদের কাছে রাখতে হবে যে দেখো এই প্রস্তাব তাদের ইন্টারেস্ট আছে, এই প্রস্তাব বলছে, যদি আমার কর্মীরা মেনে নেয়। না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট আমার না, আপনারা বলছেন যে উন্নয়ন হয়নি সেই জন্যই আপনারা আলাদা করে লড়তে চাইছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করা মানে তাহলে তো সেটা অন্য বার্তা যাবে। আমি বলছি এটা কি আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব? আমার কর্মীরা যেটা মানবে, যাদেরকে নিয়ে আমি চলছি, যাদের সুখে দুঃখের জন্য আমি লড়ছি, সেই কর্মীরা যে যার বুথে তাদের গরিব মানুষ অসহায় মানুষের কাছে পরামর্শ নেবে, নিয়ে সেই রিপোর্ট আমার কাছে যেটা দেবে সেটা। কেন আমার লড়াই তো মূলত অসহায় গরিব মানুষদেরকে বাঁচাবার জন্য। আমি যেটা সেই জায়গায় আরেকটা খবর শুনছিলাম দাদা, এক মিনিট দাদা, এই কথাটা একটুখানি। আরেকটা ব্যাপার হচ্ছে, উন্নয়ন হয়নি কথাটা ঠিকই, তারপরও সেটা শর্ত সাপেক্ষ আলোচনার মাধ্যম টেবিলে বসে সেটা সময় সাপেক্ষ, নাহলে তো বলা পুরো ক্লিয়ার যায় না। কিন্তু যেটা আরেকটা বিষয় শুনছিলাম যে একটা কি আলোচনার জায়গায় আসছিল আপনাদেরকে 3টে সিট দেবে, হয়তো মন্ত্রী করে দেওয়া হতে পারে, সেই ক্ষেত্রে রাজি হবেন? না 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 না, আমাদের ঘরে কে কটা সিট দেবে সেই জায়গাটা শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা বলবো সে যে সেটা মানবে, তাহলে তার সাথে ভাবতে পারি, তার কথাই চলবো, সে পাঁচটা শেষ। সেটা একেবারে প্রথম যখন নেমেছিলাম তখন ভেবেছিলাম চলো মানুষের কাজ করতে গিয়ে কিছু কম বেশি মানুষকেও বললে মেনে নিতে হবে, কিন্তু এখন দেখছি আলহামদুলিল্লাহ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে মানুষ আগিয়ে এসেছে, অতএব আমাদের মানুষদেরই কথাই শেষ কথা। অতএব মানুষের বার্তা থেকে নিয়ে আমরা যেটা বলবো সেটাকে যে মানবে তার সাথে আমাদের সমঝোতা হতে পারে, তাদের কথাই আমরা চলবো, সেই শেষ। মানে আপনি যেভাবে কথা বলছেন বিভিন্ন জায়গাতে অনেক কর্মীদের সঙ্গে, তাদের মতটা এখন কি বুঝতে পারছেন? তৃণমূলের সঙ্গে লড়াইটা না তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা, কি পালসটা বুঝতে পারছেন আপনার কর্মীদের মধ্যে? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে প্রতিটা মানুষকে জিজ্ঞেস করলে প্রতিটা মানুষই একটাই কথা বলে, মানে প্রতিটা না বেশিরভাগ মানুষটা, আপনি যেটা করবেন আমরা সেটা মেনে নেব। কেন আমরা দীর্ঘ 73 বছর নিজেদের মতো করে চলে আমরা একে অপরকে বিশ্বাস করে আমরা ঠকেছি। আজ আপনাকে আমরা সন্তান ভাইয়ের মতো বিশ্বাস করেছি, আপনি যেটা বলবেন সেটাই আমরা মেনে নেব। কিছু মানুষের বক্তব্য যে আমাদের উপরে যেভাবে টিএমসি অত্যাচার করেছে বা এখনো করছে, এই জায়গাটা আমাদেরকে বড় কষ্ট দিয়েছে। আবার কিছু মানুষের বক্তব্য যে বিগত দিনে বামফ্রন্ট শেষ দিকে তো অনেকটা অত্যাচার করেছিল, সেই জায়গায় বিজেপিতে রুখতে গিয়ে যদি এখন টিএমসির সঙ্গে আগিয়ে যাওয়া যায় সেটা তো একটু আপনি ভেবে দেখবেন। ঠিক এইভাবে একটা ধোঁয়াশা হয়ে আছে। আমি যেটুকু বুঝেছি, হ্যাঁ আমি যেটা বুঝি সেটা হলো এটাই, বেশিরভাগ মানুষটাই আমার সিদ্ধান্তের ওপরেই তারা রাজি হবে, তারা আমাকে সেই মর্যাদা সেই ভালোবাসা সেই স্থানের পাত্র করেছে। তবে আমি সিদ্ধান্ত সেটা নেব যেটাতে আমার ভালোবাসার মানুষ, বিশেষ করে গরিব মুসলিম দলিত আদিবাসীদের কোনো যেন ক্ষতি না হয়, সেই সিদ্ধান্তটাই আমি নেব। সেটা আপনাকে নিতে হবে, আপনি এখনো সেই সিদ্ধান্তে আসেননি যেটা আপনি বলতে চাইছেন। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে যেটা বলছে মার্কেটে যে আপনি যদি আলাদা করে দল এইভাবে লড়েন তাহলে মুসলিম ভোটটা আপনাদের দিকে চলে আসবে, মাঝখান থেকে বিজেপি বের হয়ে যাবে,
তা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হবে, এটা কি আপনিও মনে করেন? এটা যারা বলছে তারা কোন রাজনৈতিক দলের লোক প্রথম জানা দরকার। আমার মনে হয় তারা টিএমসি করে, কারণ তারা বুঝতে পেরে গেছে যদি আমি দল করি তারা ছেড়ে দিলে আমার যদি জোট না হয় তারা হারছে, এটা নিশ্চিত। এই ভয়েতে তারা সমাজকে একটা মিস গাইড করতে চায়, ভুল মেসেজ চাইছে। দেখুন বিজেপি অলরেডি চলে এসছে, আমি দল ঘোষণার আগে 18টা বিজেপি পেয়ে গেছে লোকসভাতে, আজকে বিজেপি অলরেডি চলে এসেছে। তারপর একটা টিএমসি থেকে বাইরে বিজেপিতে যাচ্ছে, তাতে কি বিজেপি শক্ত হচ্ছে না? আজকে হেভি হয়ে চলে যাচ্ছে। এখনো শুধুমাত্র একটা আম মানুষকে ভুল বুঝিয়ে আমার থেকে সরিয়ে দাও, যাতে করে একটা গরিবদের হয়ে যে আমি একটা শক্তি তৈরি করছি, এই শক্তিটা না করতে পারি, এটাই হচ্ছে চক্রান্ত আমি মনে করি। আর কারো জন্য কারো ভোট কাটে সংসদীয় রাজনীতি, এটা বলাই সবচেয়ে বড় অন্যায়। ওকে, আর একটা প্রশ্ন না করলে নয়, সেটা হচ্ছে যে যেটা অলরেডি বাইরে প্রচার হয়েছে, আপনার চাচা যান তহা সিদ্দিকীর সঙ্গে যে একটা ভুল বুঝাবুঝি ছিল, সেটা কি মিটেছে? না, আমার শুধু চাচাজানের কোনো ভুল বুঝাবুঝি নেই। রাজনীতি তিনি করা তোমার নিয়ে? চাচা হন, চাচা মানে বাপ সমতুল্য। তিনি যেটা বলেন সবটাই আমি মনে করি আমার জন্য দোয়া। আমি এতটুকুই নজরে দেখি ওনাকে আমার একজন বাপ, আমার একজন চাচা। এবারে মানুষের নীতি থাকে, এক একটা নীতি দিয়ে চলে। নীতি সবার যে সমান এক হবে তেমন তো ব্যাপার নয়। হাতের 5টা আঙুল সমান নয়, যখন 5টা মানুষের নীতি চিন্তা ভাবনা তো সমান নাও হতে পারে। তা আমি আমার চিন্তা ভাবনা নীতি নিয়ে চলি, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটা ব্যক্তিগত ব্যাপার। তবে বংশের দিকে, সম্পর্ক দিকে, আত্মীয়তার দিকে তিনি আমার চাচাজান হন। তেনাকে আমি যেমন সম্মান আগেও করেছি, আজও করছি, মরণ পর্যন্ত করব। কিন্তু রাজনীতি করলে কি আপনি সেই সাপোর্টটা পাবেন? দেখুন, দোয়া নিতে তো অবশ্যই যাব, সময় আসলে আরো 10 জনের কাছে যাব দোয়া নিতে। কে দোয়া করবেন, কার জন্য করছেন না করছেন সেটা তো তেনার ব্যক্তিগত ব্যাপার। বিগত দিনে যদি সবার জন্য দোয়া করতে পারেন, তো তেনার ঘরের বাচ্চার জন্য কেন দোয়া করবেন না? এটা আশা রাখি দোয়া করবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে। ভালো থাকেন, ভালো থাকেন, ভালো থাকেন। শুনলেন আব্বাস সিদ্দিকী সাহেব বললেন না দল ঘোষণা করবেন খুব শীঘ্র। এখন দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি করেন এবং দলটা ঠিক কবে ঘোষণা করেন। দর্শক, আপনারা কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।